হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। গতকাল মঙ্গলবার অর্থাৎ 3 ডিসেম্বর 2024 বিদেশদা ফেসবুকে লাইভ আসেন। এটি মূলত 26 এবং 28 তারিখে আন্দোলনের পর বিদেশদার প্রথম ফেসবুক লাইভ। এই লাইভে দীর্ঘ 1 ঘন্টায় তিনি অনেক রকম বার্তা দিয়েছেন, অনেক রকম তথ্য দিয়েছেন, অনেক আপডেট দিয়েছেন। কিন্তু এই দীর্ঘ 1 ঘন্টার লাইভের মধ্যে 4-5টা বিষয় এমন আছে যেগুলি অবশ্যই আপনার জানা উচিত। তাই বিদেশদা লাইভটি আমি 2-3 বার ভালোভাবে দেখে যে বিষয়গুলি আপনাদের জানানো উচিত সেগুলোকে অ্যানালাইসিস করে 4-5টি পয়েন্টে ভাগ করে 5 থেকে 6 মিনিটের মধ্যে অতি সংক্ষেপে আপনাদের সামনে আনছি। আপনারা সঙ্গে থাকুন। যে 4-5টি পয়েন্ট ছিল আমি একটু সংক্ষেপে বলে দিই। 1, 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে এনআরএসদের যে মামলাটি রয়েছে তাতে ঐক্যমঞ্চের তরফ থেকে কোনো রকম উকিল দেওয়া হবে না, একথা সত্য। কেন দেওয়া হবে না জানাচ্ছি। দ্বিতীয়, 2022-24 ডিএলএড সেশনের রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে কি 2022 স্টেট পাসকারী যে সকল বিএড প্রার্থীরা যারা ডিএডে ভর্তি হয়েছিল তারাও কি আমাদের সাথে ইন্টারভিউ দেবে? তৃতীয়, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের সাহায্যে তাদের কি কোনো সুরাহা হতে পারে? চতুর্থ, প্রশ্নভুল মামলা ও পরবর্তী কর্মসূচি কি সে নিয়ে একটা মিসলেনিয়াস আলোচনা। প্রথম, 10ই ডিসেম্বর এনআরএসের যে জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টে, ঐক্যমঞ্চ কোনো রকম উকিল দিতে পারবে না, কারণ এটা একটা রিভিউ পিটিশন। যেদিন এটির মূল হিয়ারিং হয়েছিল সেদিনই কোনো রকম উকিল দেওয়া হয়নি। তাহলে যেদিন রিভিউ হবে সেদিন চাইলেও আমরা কিছু করতে পারবো না। তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, রাম, শ্যাম এবং যদুর মধ্যে যদি কোনো ঝামেলা হয় এবং তাদের ক্ষেত্রে যদি রামকে বা সবাইকে শাস্তি দেওয়া হয় কিন্তু রামের শাস্তিটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে রাম রিভিউ পিটিশন করতে পারে। সেক্ষেত্রে যে সুরাহাটি হবে, যে শুনানিটি হবে সেটা শুধুমাত্র কিন্তু রাম, শ্যাম এবং যদুর মধ্যে। সেদিন কিন্তু মধু ওদের সাথেও যুক্ত হতে পারবে না। তাই বিশেষত তিনি জানালেন যে হিয়ারিংটি হতে চলেছে 10ই ডিসেম্বর জাজমেন্ট, ওখানে যে সকল এনআইএস পিটিশনার আছে তার মধ্যে কিন্তু 22 স্টেট উত্তীর্ণ পশ্চিমবঙ্গ থেকে কোনো কিন্তু প্রার্থী নেই। যেহেতু 2022 স্টেট পাস কোনো পিটিশনার এই কেসেই নেই, তাহলে আমরা কোন ভিত্তিতে যাব? স্বয়ং সুপ্রিম কোর্টের উকিলরা জানিয়েছেন ঐক্যমঞ্চকে যে আপনাদের উকিল দেওয়ার বা আপনাদের এই শুনানিতে অংশগ্রহণ করার কোনো রকম গ্রাউন্ডই নেই। 10ই ডিসেম্বর যা জাজমেন্ট আসবে আমাদের মেনে নিতে হবে। তার মানে এই নয় যে ঐক্যমঞ্চ চায় না। আমার আপনার মতো ঐক্যমঞ্চও চায় না নতুন করে একটিও টেট পাস আর বেরিয়ে আসুক। 10ই ডিসেম্বর আপনারা যে ফলাফল আশা করেছেন এনআইওএস সম্পর্কে, সেটি হলে কিন্তু পূর্বের যে জাজমেন্ট সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বিদেশদা এটাই জানালেন, যেহেতু 2022 স্টেট পাস পশ্চিমবঙ্গ থেকে কোনো এনআইওএস পিটিশনার এই রিভিউ পিটিশনে নেই, সেহেতু আমাদের বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স নেই। তাই ঐক্যমঞ্চ কোনো রকম ফান্ড কালেকশন করছে না। দ্বিতীয়, আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা 2022-24 ডিএলএড সেশনের যে পার্ট 2 এর রেজাল্ট পাবলিশ হয়েছে সেটি। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে, যারা 2022 স্টেট পাস করেছিল কিন্তু তখন তাদের বিএড ছিল, তাই যখন বিএড ইনভ্যালিড হয়ে গেল তারা আবার ডিএডে ভর্তি হয়েছিল 2022-24 সেশনে বা 23-25 সেশনে। যারা একটু টাকা পয়সা দিয়ে ব্যাক সেশনে ঢুকে গিয়েছিল 22-24-এ, তারা ভ্যালিড হয়ে গেল। এক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বিদেশদা দিলেন। বিদেশদা জানালেন তিনি নিজে আগের যে আপার প্রাইমারি হয়েছিল সেটাতে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তখন ওনার কোনো ট্রেনিং ছিল না। পরবর্তীকালে উনি ট্রেনিং করেছেন, উনি কিন্তু ইন্টারভিউয়ে বা নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ পাননি। উনি বারবার লাইভে একটা বার্তা দেন যে এনআইওএস বিএড এনাদের সম্পর্কে কোনো রকম কথাতে মন্তব্য তিনি করবেন না, যারা আইনিভাবে যোগ্য তারা ইন্টারভিউ দেবে, বারবার এটাই বলে। এর ব্যাখ্যাটা কাল বুঝলাম। যারা 22-24 সেশনে ডিএড করে নিল তারা কি ইন্টারভিউ বসতে পারবে? সবাই একই প্রশ্ন করেছিল। তখন বিদেশে এই যে ওনার উদাহরণটা দিলেন, তিনি আপার প্রাইমারি পাস করেছিলেন কিন্তু ট্রেনিং থাকেনি, পরবর্তীকালে ট্রেনিং করেছেন, সেদিকে হলো? তিনি কি চাকরিটা পেলেন? তিনি নিয়োগে অংশগ্রহণ করতে পারলেন না। উনি বললেন যারা আইনিভাবে বৈধ তারাই ইন্টারভিউ বসবে। এইচএসএ 50% মার্কস উইথ ট্রেনিং, তারপর টেট পাস, বারবার ধরে গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিলেন। আর এনআইএস তো বিএডদের উপর ডাইরেক্ট বললেন না, কারণ ওনারও প্রার্থী আপনার মতনই, ওনাদেরও বাবা মা আছে, যে কোনো নেগেটিভ বার্তা ওনাদেরও সমানভাবে কষ্ট দেয়। তাই তিনি যেটা সম্ভাবনা, যেটা আইনিভাবে বৈধ দিক স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন নিজের উদাহরণ দিয়ে। সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হতে পারেন, যারা 22-24 সেশন ডিএলএড করলো বিএড প্রার্থী তারা যে আমাদের সাথে ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে তার সম্ভাবনা যে না বরাবর, তিনি সেটা স্পষ্টভাবে না বললেও বুঝিয়ে দিলেন। থার্ড যে বিষয়টি বলবো, এটা যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, 2-1 মাস বাকি, তাদের জন্য। আপনারা স্ক্রিনে দেখুন একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এটা পিএসসি পাবলিশ করেছে WBCS এক্সামের জন্য, যার নোটিফিকেশান হয়তো ফেব্রুয়ারি বা মার্চ মাসে আসবে। কিন্তু এটি একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যার মাধ্যমে যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তাদের স্বার্থ রক্ষা করা হবে। অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টটি যখন আসছে
তখনকার এজ অনুযায়ী নোটিফিকেশান আসবে। এই ব্যাপারে বিদেশে জানালেন এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা অভিনব উদ্যোগ, খুব ভালো উদ্যোগ পিএসসি নিয়েছে। এটিকে নিয়ে অবশ্যই তিনি বললেন আমিও সাইট থেকে ডাউনলোড করে রেখেছি এবং পরবর্তী ক্ষেত্রে যখন পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলবো তখন এই বিষয়টি নিয়ে বলবো প্রাইমারি ক্ষেত্রে যাতে এই নিয়মটি ফলো করা হয়। চতুর্থ আপডেটটি 2022 স্টেট প্রশ্নভুল মামলা সংক্রান্ত। উনি বললেন যে সকল প্রার্থীরা পাস করতে পারছে না বা স্বার্থ রক্ষা হচ্ছে না তারাই ছুটছে কোর্ট। কোনোভাবে 2-1 নম্বরের জন্য টেটে পাস করতে পারলো না, চলে গেল কোর্ট, যে প্রশ্ন ভুল আছে 22-23টা প্রশ্ন ভুল। আমি একদিন ভিডিও করে বলেছিলাম যে কোনো রকম প্রশ্নের ভুল নেই, কারণ একটা প্রশ্ন পর্ষদ তৈরি করা না, প্রত্যেকটা প্রশ্ন সিটেট, রাজস্থানের রিট, উত্তরপ্রদেশের সুপার টেট থেকে কপি করা। উনি বললেন প্রশ্ন ভুল মামলা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, ওনাদের স্বার্থ রক্ষা হয়নি, ওনারা কোর্টে গেছে, এই নিয়ে আমাদের নিয়োগে কোনো রকম প্রভাব পড়বে না। নেক্সট, ওবিসি সম্পর্কেও কিছু বার্তা তিনি দিয়েছেন। তিনি বললেন ডিসেম্বরেই ওবিসির একটা হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, চেষ্টা করা হচ্ছে যাতে ব্যাপারটিতে স্টে আনা যায়, কারণ সরকার বারবার এই অজুহাতই দেখাচ্ছে যে ওবিসি কেস না মেটা পর্যন্ত কোনো রকম রিক্রুটমেন্টে যাওয়া যাচ্ছে না। তাই চেষ্টা চালানো হচ্ছে যাতে ব্যাপারটাতে স্টে আনা যায়। তাতেও যদি না সম্ভব হয় এবার সময় এসে গেছে সরকারকে একটা ডিসিশন নেওয়ার, কারণ শুধুমাত্র এই অজুহাত দেখিয়ে দিনের পর দিন নষ্ট করার কোনো মানে হয় না। এরপর বিদেশদা জানালেন আমাদের শুরুটা সৎভাবে, বৈধভাবে, স্বচ্ছভাবে হয়েছিল, শেষটাও ভালোভাবে হবে, আশা রাখুন। আমাদের নিয়ে ভাবা হচ্ছে, এটাও তিনি বললেন। কীভাবে বললেন? কারণ ব্রাত্য বসু মহাশয় এবং ডিপিসি চেয়ারম্যানের সঙ্গে কিছু একটা সামনে বৈঠক হয়েছিল, কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছিল সে সম্পর্কে উনি কিছুই তথ্য এখনও পর্যন্ত জানতে পারেননি, কিন্তু এটা বললেন যে তিনি জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন, খোঁজ লাগাচ্ছেন কী নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে তিনি জানালেন যেহেতু 26শে নভেম্বর এত বড় একটা আন্দোলন হলো, যেখানে কলকাতা মহানগরী স্তব্ধ হয়ে গিয়েছিল, 28শে নভেম্বর অবস্থান বিক্ষোভ করা হলো, তারপরেও কোনো রকম বার্তা বা বুদ্ধিজীবীদের কোনো রকম মন্তব্য উঠে আসেনি। এত বড় একটা আন্দোলন কলকাতার বুকে হলো, কোনো রকম বুদ্ধিজীবীরা কোনো রকম মন্তব্য করেনি, খবরের ডিবেটেও পর্যন্ত বিষয়টা উঠে আসেনি। এত বড় একটা ঘটনা, পুরো কলকাতা মহানগরী যেখানে স্তব্ধ হয়ে গেছিলো, বিষয়টি অন্তত বুদ্ধিজীবীরা যারা আছেন তাদের কিছু মন্তব্যের অন্তত আশা করা যায় ব্যাপারটা নিয়ে। স্বয়ং মুখ্যমন্ত্রী কোনো রকম বার্তা দেননি। তিনি অন্তত আমরা যে অ্যাপ্লাই করেছিলাম তাতে আমাদের ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, অন্তত তিনি ইমেলের মাধ্যমে জানাতে তো পারতেন যে এখন দেরি হচ্ছে, সামনেই কিছুদিনের মধ্যেই পজিটিভ বার্তা আসবে, তিনি সেটাও তো করেননি। তাই সেকেন্ড উইক অফ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। ডিসেম্বরের ফার্স্ট উইক পেরিয়ে যাক, সেকেন্ড উইক খুবই নজর রাখবো। তারপর 15 তারিখের পর থেকে কলকাতায় আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হবে। কোনো রকম পারমিশন না নিয়ে পর্ষদ বিকাশ ভবনের সামনে বসে পড়া হবে। একটাই আমাদের প্রশ্ন, আর কতদিন? আমরা তো চাইছি, আমরা তো এই জন্য পুলিশ পারমিশন নিয়ে অনেক আন্দোলন করছি যাতে একটা বার্তা পাই, কিন্তু সেক্ষেত্রে তো কোনো বুদ্ধিজীবীরা আমাদের কোনো মন্তব্যই করেননি, মুখ্যমন্ত্রী কোনো বার্তাই দেননি। তাই আমরা এখানে বসে গেছি, সামনাসামনি কথা হবে, বসে বসে একদম সামনাসামনি। উনি এটাও বললেন 26 এবং 28শে নভেম্বর আমাদের আন্দোলনের দিন। তিনি অনেকে স্ট্যাটাস দেখেছেন, কেউ কোনো ফাংশানে, কেউ কোনো পূজায়, আবার কেউ কোনো বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করছে, স্ট্যাটাস দিচ্ছে। আমরা যারা শিয়াল থেকে ধর্মতলা হেঁটেছি, যে আমাদের এখনও হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা রয়েছে, বলছে আপনাদের অনেকেই যারা গিয়েছিলেন তাদেরও হয়তো এখনও ব্যথা রয়েছে। উনি বললেন এত কষ্ট করছেন, এর ফল অবশ্যই পাবেন, যখন চাকরিটা পেয়ে যাবেন এই দিনগুলো মনে করবেন, এই দিনগুলো তখন নস্টালজিক লাগবে, যেই পথে হেঁটে আমরা আমাদের দাবি ছিনিয়েছি। যারা আন্দোলনে গিয়েছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি কথাগুলি বললেন। মুখ্যমন্ত্রী নিজে যেহেতু লড়াই করে আন্দোলন করে এই জায়গাটা পেয়েছেন, সুতরাং তিনি আমাদেরও লড়াই দেখতে চান, তো পথে নামার জন্য প্রস্তুত থাকুন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট কালকে লাইভ সংক্রান্ত। তো আপনারা যারা এই ফেসবুকে লাইভগুলো দেখতে পান না বা আপনাদের নজরে এড়িয়ে যায়, তাদের জন্য আমি সেই লাইভটি 2-3 বার দেখে ভালো করে অ্যানালিসিস করে যে পয়েন্টগুলো আপনাদের সামনে আনা যায় 4-5 মিনিটের মধ্যে অতি সংক্ষেপে আপনাদের সামনে আনছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আরও কিছু যদি মন্তব্য করার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।